যদি উদ্যোগ নেয় সরকার, তার মধ্যে এটা সবচেয়ে বেশি জরুরি। কারণ আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে, এটা তো আজকে নতুন না, এটা দীর্ঘ বছর ধরে আমরা দেখছি, ওয়াজ মাহফিলগুলোতে যেভাবে নারীর প্রতি বিদ্বেষ প্রদর্শন করা হয়, যেভাবে এবং যেরকম অঙ্গভঙ্গি করা হয়, এত কুৎসিত আমরা বোধহয় আর কোথাও কাউকে দেখি না। এবং মানে কি দুঃখজনক না, একজন মানুষ তো হঠাৎ করে আসমান থেকে আসেনি, কোনো একজন পুরুষকে কোনো একজন মায়ের গর্ভ থেকেই বের হতে হয়েছে। সেই পুরুষ যখন নারী সম্পর্কে যে ধরনের কথা বলে, আমরা জাস্ট অবাক হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই যে সে কি করে বলে। উনি তো একজন মায়ের সন্তান। আমার কাছে মনে হয় যে আসলে ওনার ওই মানবিকতার জায়গাটা তো তখন থাকে না, এটা অনেক বেশি রাজনৈতিক, ধর্মীয় রাজনৈতিক, ধর্ম নিয়ে বিজনেস করার জায়গাটা। সো সে কারণে তারা এটাকে বলে ফেলে, কারণ এটা অনেক বেশি চটুল চটকদার, এটার ভিউ অনেক বেশি এবং এটা ভালো বিক্রি হয়, মানে সোশ্যাল মিডিয়াতে অনেক বিক্রি হয়। সো ওনারা আসলে ওনাদের কথা বিক্রি করেন। সো যেহেতু এটা বিক্রি করেন, সো ওই রকমের শব্দ যত বলবেন তত হচ্ছে এটা মানুষ বেশি পছন্দ করবে, ভিউ বাড়বে। কারণ হচ্ছে সামনে সবাই বসে থাকে আরো পুরুষরা, এবং একটা জয় জয়কার দিয়ে যে একজন এরকম ধর্মীয় বক্তব্য দিচ্ছেন কোনো একটা ওয়াজে, বোধহয় একজন একদম হচ্ছে মেয়েরা এসেছে, কোনো নারীরা এসেছে বোধহয় ওয়াজ শুনতে বা কিছু, এবং তাদেরকে বলেছে যে ওদেরকে এখানে ওনাদের সরাও। দুবার সরানোর পরে বলেছে ওনারা যদি না সরে লাথি মেরে বের করে দাও। এরকম অসংখ্য জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অসংখ্য জিনিস দেখতে পাচ্ছি নারীকে কতটা ছোট করা যায়। নারী যে একটা ভোগ্য বস্তু, তাকে সে হচ্ছে যে সম্পদ, তাকে বিক্রি পর্যন্ত করে দেয়া যায়। মানে এগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না সিম্পলি। সবার আগে আইন করে এইটা একদম বন্ধ করে দেওয়া উচিত। ওয়াজ ধর্মীয় যদি আলোচনা করতে হয় করবে, সেটার তার সীমাবদ্ধতার মধ্যে রেখে। এটা নারীর বিদ্বেষের জায়গা না, অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ ছড়ানোর জায়গা এটা না। আমার মনে হয় এই জায়গায় সরকারের সবচেয়ে আগে কাজ করা দরকার, সমস্ত মসজিদগুলোতে এবং এরকম যারা ধর্মীয় বক্তব্য প্রদান করেন, যারা ওয়াজে যান, শুধু আমি মসজিদের কথাই বলছি না, সেটা অন্যান্য ধর্মেরও যেসব উপাসনালয়গুলো আছে, সেখানে যারা এই অনেক মানুষের সামনে বসে তারা যেসব উপদেশ দেন বা ধর্মীয় কথা বলেন, তাদের প্রত্যেককে নিয়ে কোনো একটা কিছু গঠন করা দরকার, কোনো একটা তাদেরকে বোঝানো দরকার বা তাদের সাথে কোনো একটা এগ্রিমেন্টে যাওয়া দরকার যে এই যে ধর্ষণ এবং নারী নির্যাতন বা যৌন নির্যাতন যাই বলি না কেন, এর বিরুদ্ধে যেন তারা কন্টিনিউয়াস কথা বলেন। এবং ওয়াজ মাহফিলে যদি আমরা এরকম কোনো রকমের কোনো বক্তব্য শোনা যায়, তাহলে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা উচিত একদম। মানে আমরা এটা শুনতে ভালো লাগে না যে, এবং সোশ্যাল মিডিয়াতে থেকে এগুলো কিভাবে বের করে ফেলা যায় এই ভিডিওগুলো, এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো যেন প্রচার না হয় সেই ব্যবস্থাও করা দরকার। কারণ আমাকে বলছে যে লাথি মেরে বের করে দাও, মহিলাদের ওইটা দেখবো নাকি, মুখ দেখবো নাকি। মানে এটা বাংলাদেশের 51% এরকম শব্দ করছে যে আমি হচ্ছে চিনি, সো এখানে পিঁপড়া পড়বে, আমি হচ্ছে তেঁতুল, দেখলে জিভে লালা আসবে, এইটা নেওয়া যাচ্ছে না। সো এখন আমাদেরকে সাপোর্ট করার একটাই আছে যে যারা বন্ধু মানে সমমনা পুরুষরা আছে এবং নারীরা যারা আমরা ভুক্তভোগী আছি এবং সমমনা যারা আছে, স্কুল কলেজগুলোতে এরকম কিছু নানা মানে লং টার্মের প্রোগ্রাম চালু করতে হবে, শর্ট টার্মের প্রোগ্রাম চালু করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে বিরাট একটা ভূমিকা আছে, কারণ সব জায়গায় রাজনৈতিক দলগুলো যখন যে রাজনৈতিক দল পাওয়ারে থাকে বা যারা বিরোধী দলেও থাকে, গত অনেক বছর যাবৎ বিরোধী দলে কেউ নেই, ছিল না আর কি। সো সবারই আসলে এই জায়গাগুলোতে খুব ভালো একটা স্ট্যান্ড নেওয়া দরকার। আমি আশা করছি যে আপনাদের যদি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। মানে নারীর ছবি এভাবে প্রকাশ হচ্ছে, মানে এতে করে যে পরবর্তীতে তার পরিবার, তার জীবনটা কি পরিমাণ দুর্বিষহ হয়ে উঠবে, এটা আমরা আসলে কবে আমাদের বোধোদয় হবে? এটা আসলে বলবো কি, আমি এটা গত 17 বছরের শিক্ষা, যে এই গত 17 বছরে আমাদের মধ্যে মূল্যবোধের যে শিক্ষা, আপনার এডুকেশন সিস্টেম যেটা ছিল, সেখানে মূল্যবোধ বলতে আমরা কোনো কিছুই শিখিনি, আমাদের প্রজন্ম শিখেনি। সো এইসব জায়গায় একটা বাচ্চা মেয়ে তার পুরো জীবনটা পড়ে আছে। এবং ধর্ষণ, আমরা চাইলে কিন্তু আমরা এখন মানুষের মেন্টালিটি বদলে দিতে পারছি না। আপনি আমি যেভাবে চিন্তা করছি, সেখানে আমি গ্রামের একটা মানুষকে, একজন নারীকেও সে চিন্তা করাতে পারবো না যে এই যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেটা ওর দোষ না, এটা কার দোষ? ধর্ষকের দোষ। দেখবেন ও যখন বড় হবে, বেঁচে থাকলে বড় হবে, ওখানে কোনো না কোনোভাবে সেই বুলির শিকার হতেই হবে। আপনি যা দেখেছেন, আমি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখেছি, এবং সেটা এত হতাশাজনক যে আমি কয়েকজনকে বললাম যে ভাই, তুমি এটা কেন ছড়াচ্ছ, তুমি এটা কেন দিচ্ছ, মানে এটা তো তোমার দেওয়ার কথা না। এটা একটা বাচ্চা মেয়ে, শুধু বাচ্চা মেয়ে না, সবসময় ভিকটিমের ছবি
দেওয়া যাবে না ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে শিক্ষা ধর্ষণের বিচার নিয়ে, তো সেখানে বিভিন্ন জন বিভিন্ন মত দিচ্ছেন। তো ইদানিংকালে একদিকে যেমন মব ক্রিয়েট হয় চারদিকে, অন্যদিকে আবার তাত্ত্বিক আলোচনা অনেক বেশি হচ্ছে। যেমন ফাঁসি, আমরাও জানি, আমি আইনের ছাত্রী, আমিও জানি যে ফাঁসি কখনোই একটা শাস্তির জন্য যোগ্য সমাধান না। আপনাকে অবশ্যই আদার ওয়ে ট্রাই করতে হবে যে কীভাবে সেই ফাঁসি থেকে কমিয়ে ফাঁসি না দেওয়া যায়। কিন্তু যখন নারীর প্রতি সহিংসতা হয় এবং নারীরা মানে দুর্বল সাইড থেকে আমরা যেই সহিংসতাটার শিকার হই, সেটার সমাধান অবশ্যই কঠোর শাস্তি সবসময়। এখানে কোনো তাত্ত্বিক আলোচনা চলে না। তাত্ত্বিক আলোচনা বাংলাদেশের মতো দেশে তো আরও চলে না। সেটা আপনি উন্নত দেশগুলো আছে, আপনি আমেরিকায় লন্ডনে বসে সে আলোচনা দিতে পারবেন যে এখানে আমার জুরিসপ্রুডেন্স, এখানে আমার ক্রিমিনোলজি কীভাবে কাজ করতে পারে। আপনারা জানেন যে সেই অ্যাসিড নিক্ষেপ কত ভয়াবহ ছিল। সেখানে আপনার দ্রুত বিচার করার মাধ্যমে এবং ফাঁসি, ঘন ঘন কয়েকটি ফাঁসি দেওয়ার মাধ্যমে কিন্তু সেই জিনিসটা আর ছড়াতে পারেনি, এটাকে কন্ট্রোলে আনা গিয়েছে। তো সেম এখনও যখন ধর্ষণ খুব বাজেভাবে ছড়াচ্ছে এবং অপরাধীরা তাদের সমস্ত প্রমাণ লোপাট করার সুযোগ পাচ্ছে, তারা তাদের ন্যারেটিভও তৈরি করতে পারছে বিভিন্ন জায়গায়। দেখবেন যে কিছু কিছু মানুষ এই দর্শকের পক্ষে দাঁড়িয়ে যায়। এটা হতাশাজনক। এটা আমরা চাইলেও আমরা পলিটিক্যালি কোনোভাবে এটা কন্ট্রোল করা সম্ভব না। আপনাকে বলছি যে এটা গত 17 বছরের শিক্ষা। আপনি চাইলেও এখন মানুষের চিন্তাভাবনাকে আর কন্ট্রোল করতে পারছেন না, আপনার বিপক্ষে দাঁড়াবেই। তো এইটা আসলে ব্যাপক জনসচেতনতামূলক কাজ। এই যে আপনি কিছুক্ষণ আগে ওনাকে প্রশ্ন করেছিলেন যে 2 জন ছাত্র নেতার ব্যাপারে, যে তারা সব বিষয়ে কথা বলে কিন্তু এই বিষয়টা নিয়ে তারা কথা বলে নেই। তো এটা আপসেটিং, মানে আপনারও আমার মনে হয়েছে যে আপনি এটাতে আপসেট যে তারা সাংবাদিক কোনো কিছুতে রিঅ্যাকশন দেয় না। আমি আপসেটও না, আমি খুশিও না, কোনো কিছু না। আমি যা তথ্য সেটা শুধু তাকে উপস্থাপন করেছি। তো এখন এই যে জিনিসটা, তারা এই রিঅ্যাকশনটা যদি তারা রিঅ্যাকশনটা দিত, যে তারা সব বিষয়ে কথা বলে, তাদের অনেক ফ্যান ফলোয়ার, তারা যদি এই জিনিসটাতে রিঅ্যাকশন দিত তাহলে কি হতো, যে সচেতনতাটা আরেকটু বৃদ্ধি পাইতো। যে মানুষগুলো তাদেরকে ফলো করে সেই মানুষজন তাদেরকে বুঝতো যে হ্যাঁ এখন আমি তাকে ফলো করছি, সে আমার নেতা বলছে যে আমাকে এই কাজটা করা যাবে না, আমার এই মন্তব্য করা যাবে না, আমাকে এই শিশুর ছবি ছড়ানো যাবে না, সুতরাং আমি এটা ছড়াচ্ছি না। এই সচেতনতামূলক অবস্থান থেকে এই কথাটা কিন্তু উঠেছে। এবং যেই ধর্ষণের শাস্তি আমার মনে হয় না যে এখন আমাদের কোনো তথ্যের দিকে না গিয়ে কঠোর শাস্তি, আপনি বলছেন সবচেয়ে কঠোর শাস্তিটা এখানে অ্যাপ্লাই করা উচিত। অর্পিতা শ্যামা এবং একজন উপদেষ্টা প্রশ্ন তুলেছেন, আপনাদের কি মনে হয় এই পচে যাওয়া সমাজ 5 মাসে পাল্টে দেব? জুলাই অভ্যুত্থানে শহীদদের স্ত্রীরা যে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, সেটা আপনাদেরই একটা অনুষ্ঠানে সম্ভবত তারা এই অভিযোগ করেছে। এবং উপদেষ্টা যিনি কথাটা বলেছেন, তিনি গতকালকে মাগুরার যে ঘটনা, ধর্ষণের ঘটনা, সেখানে মেডিকেল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেছেন 5 মাসে হয়তো সমাজ পাল্টানো যায় না, কিন্তু 5 মাসে শহীদদের স্ত্রীদের হেনস্থা হবার হাত থেকে রক্ষা তো করা যেত, সেটা করা যেত। অবশ্যই সেটা রক্ষা করা যেত। যেহেতু হলো গিয়ে আমাদের বিভিন্ন শহীদ পরিবারের সাথে হলো গিয়ে কথা হয়েছে, শহীদ পরিবারের বোন, মা বা স্ত্রী যারা আছেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এই ব্যাপারগুলো আমি মনে করি এখানে সরকারের তো অবশ্যই ঘাটতি আছে, মানে তাদের দিকে তাকাচ্ছে না, বা হলো গিয়ে তাদের যে প্রাপ্য অধিকারটা, সেই অধিকারটা তারা পাচ্ছেন না। আমি হলো গিয়ে একজনের কথা যদি হলো গিয়ে শেয়ার করি, তাহলে ব্যাপারগুলো খুবই দুঃখজনক। আসলে ঘটনাগুলো যখন ঘটে, আমাদের হলো গিয়ে ওনার বোন আর কি, তো বোন হলো গিয়ে ভাইয়ের, ছোটবেলা থেকে বোনই ভাইয়ের হলো গিয়ে দেখাশোনা করছেন। তারপরে হলো গিয়ে এখন যেটা হয়েছে, বাবা তেমন একটা দেখাশোনা করেননি, বাবার আরো দ্বিতীয় বিবাহ ছিল, বাবা বোন আর বোনের